আমরা আমাদের জায়গাটা থেকে কবে মানুষ হব? অন্তত এইসব সেন্সিটিভ জায়গাটা থেকে। ছি 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 ছি, একটা ছোট বাচ্চা যে দিন দুনিয়া বোঝে না, তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমরা তিনজন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি বলেছি মানে যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। কি ভিডিওটা কে করেছে তোমার? না, তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ, একদম চুপ থাকেন। হ্যাঁ, প্রথম মডেল টেস্ট পরীক্ষার। ওকে, সো তুমি বলো কি হয়েছে ক্লাস 5 এ যখন পড়ছিল? যখন আমার বোন ক্লাস 4 এ পড়তো। 4 এ, রাইট। দোলাইপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। আচ্ছা, তোমার স্কুলের টিচাররা তো সবাই ইনফর্ম এই ঘটনার প্রেক্ষাপটে? ওকে, ঠিক আছে, বলো। তখন ওই 4 এর ক্লাসে ফেব্রুয়ারি মাসের 20 তারিখে ওর ক্লাসমেট একটা নতুন মেয়ে ভর্তি হয়। ওরা আসে কদমতলী থানা থেকে, শ্যামপুর থানায়। তো আসে, ওর সাথে ভর্তি হয়, ওর সাথে বন্ধুত্ব হয়। আচ্ছা, আমাদের বাড়ির সামনেই, স্কুলের সামনেই। তখন ওর সাথে বন্ধুত্ব হয়, মেয়েটা আমাদের বাড়িতে আসে। তখন মানে জানতে পারলাম যে মেয়েটার মা ডাক্তার, একটা সাইনবোর্ড লাগানো আছে বাড়ির মধ্যে, উনি শিশু এবং গাইনি ডাক্তার। উনি ঘরের মধ্যে রুগী দেখে। ওনার বাড়ি নোয়াখালী, লক্ষ্মীপুরে। জি। তখন উনি মানে ওনার সাথে, ওনার মেয়ে দেখলাম ভালো, উনিও দেখলাম ভালো, তো মিশতে দিলাম আমরা ওই মেয়েটার সাথে। তারপরে উনি আমাকে একদিন একটা প্রস্তাব দিল। ওই তাসনিম, মেয়েটার নাম তাসনিম, আর ওর মার নাম হলো খন্দকার জান্নাতুল ফেরদৌস। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমাকে একটা প্রস্তাব দিল ওনার মেয়েকে পড়ানোর জন্য। ক্লাস 4 এ যখন শেষ পর্যায়ে, শেষ দিকে, তখন আমি রাজি হলাম যে আমার বাড়ির সামনেই তো পড়াই আমি। তো ওনার মেয়েকে আমি 3 মাস পড়িয়েছি। পড়ানোর পরে আমি দেখতে পেলাম যে ওনাদের ঘরে অনেক লোকজন আসে, আর ওনাদের ঘরে মেয়ে থাকে, বলে যে আমার বোনের মেয়ে। লোকজন আসে, আর উনি আমাকে মানে অনেক ধরনের কথা বলতো, যেগুলো আমার মানে একটু খারাপ লাগতো। যেমন বলতো যে আমার একটা গেস্ট আসছে, তো এজন্য আমি একটু পরিপাটি হচ্ছি, আমার অনেক ভদ্র গেস্ট। আবার অনেক মাঝে মধ্যে অনেক ফোনে নোংরা নোংরা কথা বলতো। তখন মানে আমার অনেক হাজবেন্ড ছিল না বাসায়? না, ওনার হাজবেন্ড নাকি লন্ডন থাকে। তো ওনার মেয়েকে 3 মাস পড়ানোর পর আমার মাকে আমি এসে বলেছি যে মা, এরকম এরকম ওনার ঘরে লোকজন আসে। তখন আমার আম্মু বলছে যে তাহলে হয়তো বা মহিলাটা ভালো না, পড়ানো ছেড়ে দাও। আমি পড়ানো ছেড়ে দিয়েছি, আর আমার ছোট বোনকে ওনাদের বাসায় যেতে নিষেধ করেছি, যে ওনাদের বাসায় যাবা না। ও 3 মাস ধরে ওনাদের ঘরে একটা লোক থাকে, বলে যে ওনার ভাই। এজন্য আমার মা বলছে যে ওনার ভাই আছে অবিবাহিত, তুমি ওনাদের বাসায় যাবা না ওর সাথে। আমার ছোট বোন নিষেধ করা হয়েছে ওদের বাসায় যেতে না। এখন 5 এ উঠছে, আমার বোন উঠছে, আর ওই তাসনিম, যে মেয়েটা তাসনিম, ও এখন 5 এ উঠার পরে ওই মহিলা কিন্তু আমার ছোট বোনের অনেক খোঁজ খবর নিত ক্লাস 4 এর থেকেই। আর ওনার নাম্বারটা আমার কাছে ছিল, ওই যে আমি যে ওনার মেয়েকে পড়িয়েছি, তখন ওনার নাম্বারটা আমাদের মোবাইলে সেভ করা ছিল। ওই তো আমাদের নাম্বারে ফোন দিয়ে আমার মাকে জিজ্ঞেস করতো, আমাকে রাস্তায় দেখা হইলে জিজ্ঞেস করতো। ছোট বোনের শুধু খবর নিত উনি, যে ওর কি খবর, ওর কি খবর, মোবাইল করে করেও। তো ওর সাথে কি হয়েছে আমরা জানি না। নভেম্বরের 8 তারিখ বৃহস্পতিবার ছিল, ওই দিন কোচিং ছুটি হয়েছে 3টায়। স্কুলেই কোচিং করে, এজন্য আমরা টাকাও দেই। সরকারি স্কুল, কোচিং বাধ্যতামূলক। তো আমরা টাকা দেই, কোচিং করে। ওই দিন 3টা বাজে কোচিং ছুটি হয়েছে। এমনি অন্যান্য দিন 4টায় ছুটি হয়, তো একটু দেরি হয়েছে। ও আমাদের বাড়ির সামনে আবার থাকে আরেকটা মেয়ে, মারিয়া ওর নাম। তখন মারিয়াকে ডাক দিছি আমি, যে মারিয়া, আমার ছোট বোন তো তোমার সাথে আসে প্রতিদিন, আজকে আসে নাই কেন? বলে যে ও তো আগেই চলে গেছে, কে যেন বলছে যে ও আগেই চলে গেছে। তখন আমি আমার আম্মুরে পাঠাইছি যে আম্মু যাও, তুমি স্কুলে যাও। আর স্কুলে গেছে, স্কুল পুরা খুঁজছি আমরা, মানে প্রাথমিকভাবে যাদেরকে কাছে পাওয়া হয়েছে সবাইকে জিজ্ঞাসাবাদ করছে আমার আম্মু। স্কুলের প্রধান শিক্ষক সালাউদ্দিন, ওনাকেও বলছে আমার আম্মু, কিন্তু উনি কোনো গুরুত্ব দেয় নাই বিষয়টা। মানে একটা স্টুডেন্ট যে হারানো গেছে, উনি কোনো গুরুত্বই দিল না যে একটা মেয়ে মানে ওর সাথে খারাপ কিছু হইতে পারে। আমার কিছু দায়িত্ব আছে, আমি যে প্রধান শিক্ষক, আমি কিছু দায়িত্ব পালন করি। উনি ওনার মতো বাচ্চা পড়াচ্ছে ঘরে। তখন স্কুলে, ওই স্কুলের আরেকটা ম্যাডাম, ইংরেজি ম্যাডাম জাকিয়া ম্যাডাম, ওনার কাছে আমার বোন ক্লাস 4 এ থাকতে পড়েছিল। ওই ম্যাডামটা একটা ছেলে পাঠায়, ওই ছেলের নাম হলো আসিফ। ওই ছেলেটা ওদের ক্লাসমেট। ওই ছেলেটা আমাদের বাসায় আসে, আসার পরে বলে যে আন্টি চলেন এই ওই পারে যাব সুমাইয়াদের বাড়িতে। সুমাইয়া জানে মানে আপনার মেয়ে, ছোট মেয়ে কোথায় আছে।
তখন আমার আম্মু বলে যে- সুমাইয়াটাকে সুমাইয়া হলো ওর ক্লাসমেট। তখন মানে আমার আম্মু গেল ওই পারে, গিয়ে জিজ্ঞাসাবাদ করলো যে তুমি কি জানো। কতক্ষণ ধরে ওকে পাওয়া যাচ্ছে না? 3টার থেকে 3টা বাজে ছুটি হয়েছে, ছুটির পরের 1 থেকে ঘন্টার মধ্যে পাওয়া যাচ্ছে জি, না, জি, ওই জি। 1 ঘন্টার মধ্যে খোঁজাখুঁজি শুরু হ্যাঁ, করেছেন। আমরা খোঁজাখুঁজি শুরু। Okay. তারপরে আমার আম্মু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, এই সুমাইয়ার পায়ে পর্যন্ত ধরছে। আমার আম্মু বলছে যে মা তুমি যদি কিছু জানো আমাকে বলো মা, আমার মেয়েটা তো 1 মিনিটও দেরি করে না কোনোদিনও, আর কোথাও যাওয়ার মেয়েও না, আমার মেয়ে তো ছোট, আমার কোনো আত্মীয় স্বজনের বাসা আমি ছাড়া তো যায় না। হ্যাঁ, পরবর্তীতে ওই মেয়ে পুরোপুরি অস্বীকার করছে, বলে যে আন্টি আমি কিছুই জানি না। তখন ও বলছে আমার আম্মু আমাকে ফোন দিছে, তখন আমি বলছি যে তুমি পুলিশের ভয় দেখাও। ওর ক্লাসের কেউ না কেউ তো জানে ওর সম্বন্ধে কিছু, যে ও কোথায় যেতে পারে। তখন আর ওই মেয়েটাকে আমার সন্দেহ হয়েছে কেন, ওই দিন যেদিন ও হারাইছে ওই দিন সকালবেলা আমি যে স্কুলে গিয়ে আমার বোনকে দেখে আসছি, দেখছি যে ওই দিন ও সুমাইয়ের সাথে বসছিল, সুমাইয়ের সাথে বসেছিল আমার বোন। আর আমার বোনের ফ্রেন্ড হলো তাসনিম। ওকে। তাসনিম হলো ওর অনেক ঘনিষ্ঠ ফ্রেন্ড, সবসময় শুধু তাসনিমের সাথেই থাকতো। তারপরে আমার আম্মু বললো যে পুলিশ যখন আসবে, যখন ডান্ডার বাড়ি দিবে, তখন সত্যি কথা ঠিকই বলবা। মানে একটু ভয় দেখালো আমার আম্মু, ওকে কিন্তু আমরা সন্দেহ করি না, মানে এমনি প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলাম যে কিছু জানে কিনা। তখন ওই সুমাইয়ের আম্মু বললো যে পুলিশ আমাদের হারে থাকে, মানে ও মহিলা খারাপ ব্যবহার করলো। আর এর আগে তাসনিমকে কিন্তু প্রথম জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, আমি ভুলে গেছি তাসনিমকে, কারণ ও কিন্তু তাসনিমের সাথেই চলে। তাসনিমকে আমার মা হারানোর পরে ফোন দিছে তাসনিমের আম্মুকে, তাসনিমদের বাসায় যাওয়া হয়েছে। তাসনিমদের বাসায় তাসনিমও নাই, তাসনিমের মাও নাই। আমার আম্মু ফোন দিছে, আপা আপনি কোথায়? বলে যে আমি তো আমার মেয়ের নিয়ে সাবান ফ্যাক্টরি গলিতে রুম দেখতেছি। তারপরে উনি আসছে কিছুক্ষণ পর, আইসা আমাদের বাড়িতে আসছে উনি ওনার মেয়ের নিয়ে। আমাদের ঘরে যখন ঢুকছে ওনার মেয়ে আর উনি কিন্তু আমার মাকে কোনো সান্ত্বনা দেয় নাই, কোনো কথাও বলে নাই যে ভাবি চলেন আমরা থানায় যাই জিজি করি, কি চলেন আমরা কোনো বান্ধবীদের বাসায় খুঁজি। উনি কিন্তু কিছুই বলে নাই আমার আম্মুকে। আমার আম্মু তো নিচে পড়ে কান্না করতেছে, আর আমিও কান্না করতেছি। আর তাসনিমরে আমি এখন জিজ্ঞাসাবাদ করতেছি যে আপু তুমি কি কিছু জানো, আপু বলো আমারে। বলে যে না আপু আমি কিচ্ছু জানি না, ও ওদের ওই প্রেম গলিতে গেছে, আমি আমাদের গলিতে গেছি। তাসনিমকে আমি কেন সন্দেহ করেছি, এর মধ্যে একটা কারণ আছে। কারণ যখন মানে আমার ছোট বোন কোচিং এ বাসায় কিন্তু এসে খেয়ে আবার কোচিং এ যেত, কোচিং এ যাওয়ার সময় ওর ব্যাগ থেকে একটা চিঠি পড়ে গেছে। চিঠিটার মধ্যে 3টা মেয়ের নাম উল্লেখ ছিল, ফারিহা, রাজিয়া আর তাসনিম। চিঠিটা ও তাসনিমের কাছে লিখেছে, আমার বোন তাসনিমের কাছে লিখেছে যে প্রিয় তাসনিম, আশা করি ফারিয়াকে নিয়ে ভালোই আছো। আর রাজিয়ার নাম এই চিঠিটার মধ্যে কিন্তু কোনো ছেলের নাম উল্লেখ নাই, তাহলে আমরা কিভাবে সন্দেহ করি যে আমার বোন কোনো ছেলের সাথে যেতে পারে? তাসনিম কিন্তু লিখছে। তখন আমি চিঠিটার কথা গোপন রাখি, তাসনিমের কাছে বলি না যে আমি একটা চিঠি পাইছি, চিঠিটা আমি দেখাইও নাই। কিন্তু আমার পুরোপুরি সন্দেহ হয়েছে যে তাসনিমই জানে যে আমার বোন কোথায় আছে, আর তাসনিমের মাই নিছে আমার বোনকে। তখন আমি আমার মাকে আমি বলছি যে তুমি এখনই থানায় যাও, গিয়ে জিটি করো। কিন্তু আমার আম্মু থানায় যায়নি। তখন আমার আম্মু তখন কি করছে, আমার মানে আত্মীয় স্বজন সবাইকে ফোন দিছে, সবাই অলরেডি চলে আসছে। আসার পরে আমার বড় বোন মানে বড় খালার ছেলে একটা মাইক ভাড়া নিছে দোলাইপাড় ওই পারে 1 নম্বর গলি থেকে মাইক ভাড়া নিছে। ওই 1 নম্বর গলিতে কিন্তু আমার বোনটা ছিল, যেই জায়গা থেকে আমরা মাইক নিছি ওইখানেই আমার বোনটা ছিল। ওইখান থেকে কুতুবখালী 1 নম্বর গলি, 2 নম্বর গলি, ডিপটির গলি, কুতুবখালী, দোলাইপাড়, মিরাজির বাগ পুরা কিন্তু আমরা মাইক দিয়ে আলাস করছি। স্কুলের হেড স্যার কিন্তু কোনো পদক্ষেপ নেয় নাই, আর আমার আম্মুকে একটা ফোনও দেয় নাই, হেল্পও করে নাই। উনি কিন্তু বাচ্চাই পড়াইতেছে। স্কুল থেকে হারিয়ে গেছে কোচিং এর থেকে স্কুলে কোচিং বাধ্যতামূলক, জি বাধ্যতামূলক, এবং কি আমরা টাকা দেই। কোচিং করতে চাইতাম না, দুইটা বাইরেই তো বেত দিয়া আমার বাচ্চা না সবার বাচ্চা। কোচিং না করলে বাচ্চাদেরকে কম নাম্বার দেওয়া হয় এবং ফেল করিয়ে দেওয়া হয় এবং বাচ্চাদের উপর টর্চার করা হয়। কি দুর্ধর্ষ, কি অমানবিক। এবং আমরা কবে আসলে এই জায়গাটা থেকে বেরোতে পারবো? না না না, আমি আপনার বড় মেয়ের কাছ থেকে শুনতে চাই, আপনাকে আমি ফ্লোর দিব পরে আবার। হ্যাঁ বলেন। তারপরে আমার আম্মু গেল হেড স্যারের বাড়িতে। আবার হেড স্যারের বাড়িতে যাওয়ার পরে আমার আম্মু হেড স্যারের সাথে কথা বলতে চাইলো। হেড স্যারের দেখে যে বাচ্চা পড়াচ্ছে। তখন ওই মরিয়ম নামে একটা মেয়ে, ওই মেয়েটাকে আমার মা নিতে চাইলো যে মরিয়ম তুমি আমার সাথে আসো, তুমি তো চিনো তোমাদের ক্লাসের কারো না কারো বাড়ি, আমি যাব তোমাকে নিয়ে। স্যার কিন্তু ওই মেয়েটাকে দিতে রাজি হয় নাই, যে না ও যেতে পারবে না, ও পড়ছে। তখন তাসনিমের মা উনি হেড স্যারের সাথে দরজা লাগায় কি যেন বলতেছে। আমার আম্মু কিন্তু দরজা ফাঁক দিয়ে দেখছে, কিন্তু তখনও কিন্তু আমরা জানি না যে স্কুলের প্রধান শিক্ষকও জড়িত, উনিও জানে, এমনকি ওই মহিলার কাছেই তো আমার বোনটা, কিন্তু আমরা তো আর জানি না যে ওনার কাছেই আছে। তখন আমার আম্মু এসে বলল যে এরকম হেড স্যার আর তাসনিমের মা কথা বললো, আমাকে কোনো গুরুত্ব দিল না, আর আমি একটা বাচ্চা নিতে চাইলাম, আমাকে তাও দেওয়া হলো না।
হেড স্যার বলে যে দেখেন কোনো বান্ধবীর বাড়িতে গেছে কিনা, এটা বলছে হেড স্যার। আর কোনো গুরুত্ব দেয় না যে চলেন আমি যাই আপনাকে নিয়ে থানায়, কি আমি প্রত্যেকটা গার্জিয়ানের নাম্বারে ফোন দেই, কি আপনাকে একটা বাচ্চা দেই, আপনি যান খোঁজ করেন, কি প্রত্যেকটা গার্জিয়ান আমি ডাকাই, বাচ্চাগুলোকে আমি ডাকাই, কোনো পদক্ষেপ নেয় নাই উনি। তখন আমার আম্মু মাইক দিয়ে অ্যালাউন্স করার পর থানায় গেল, সাধারণ জিডি করলো একটা রাতে 10টা। রাত্রে তখন 10টা বাজে। আচ্ছা। সাধারণ জিডি কোন করার পর থানায় হয়েছে এটা? শ্যামপুর থানা। শ্যামপুর শ্যামপুর থানাতে। থানায় একটা সাধারণ জিডি করা হলো, কারো সন্দেহ করে না, মানে একটা সাধারণ হারানো একটা সাধারণ জিডি। যে আমাদের যে জিডির যে মামলার আয়ো আজম, এসআই আজম, ওনাকে আমার আম্মু নিয়ে আসলো গাড়ি নিয়ে। আমার মেজো খালা আমার মা গাড়িতে নিয়ে আসলো। আমার আম্মু সন্দেহ করলো, আমি বললাম যে আমি ওই মহিলাকে সন্দেহ করছি, যে ওই মহিলার মেয়ের সাথেই চলে, ওই মহিলাই জানে, ওই মহিলার মেয়েই জানে। যদি ওনারাও না নেয় তাহলে ওনারা জানে যে ও কোথায় আছে, কোথায় গেছে। তখন ওই মহিলাকে সন্দেহ করে আমি আমার মাকে পাঠালাম, রাত্রে 2টা বাজে গাড়ি নামায় নিয়ে আসছে, মহিলার বাসায় গেছে পুলিশ নিয়ে। তারপরে ওনার মেয়েকে মানে আমরা পুলিশ নিয়ে চাপ দিলাম, আর ওই খন্দকার জান্নাতুল ফেরদাউসকে চাপ দিলাম আমরা। তখন ওই মহিলা কিন্তু স্বীকার করেনি, আর মহিলার মেয়েও স্বীকার করেনি। তখন ওনার মেয়েকে আমরা মানে সন্দেহ করলাম ওনার বোনকে। ওনার বোন আবার থাকে পান্থপথ, আচ্ছা। ওই দোলাই পারেই পান্থপথ একটা মানে একটা স্থানের নাম, ওই স্থানে থাকে আর কি। আচ্ছা। তো ওইখানে ওনার মেয়েকে মানে আমরা চাইলাম যে তোমার খালার বাসায় হয়তো বা থাকতে পারে। ওকে। তখন ওনার মেয়েটাকে কিন্তু উনি একাই দিয়ে দিল। উনি কিন্তু কোনো আপত্তিকর মানে কথা বললো না যে না আমার মেয়েকে দিব না, আমি এত রাত্রে এতগুলা পুলিশের সাথে আমি কিন্তু দিব না আমার মেয়েকে। উনি কিন্তু ওনার মেয়েকে দিয়ে দিল আমার মার সাথে। আর আমার মা ওনার মেয়েকে নিয়ে এই রাত্রে 2টা বাজে ওর খালার বাসায় গেল। খালার বাসায় আর ওই গাড়ির মধ্যে ওনার মেয়েকে আমার মা কোলের মধ্যে রাখলো এবং বললো যে মা বলো, মা যদি তুমি কিছু জানো তাহলে বলো। কিন্তু ওনার মেয়ে কিন্তু কিছুই বললো না, যে না আন্টি আমি কিছুই জানি না। তখন ওর খালার বাসায় খোঁজা হলো, নেই, ওই বাসায়ও নেই। তখন ওই মহিলা আমার মাকে বললো, যখন ওনার মেয়েটাকে ফেরত দেওয়া হলো খুঁজে আসার পর, তখন মহিলা আমার মাকে বললো যে কাজটা কিন্তু আপনি ঠিক করেন নাই, মানে আমার বাসায় যে পুলিশ নিয়ে আসছেন কাজটা কিন্তু ঠিক করেন নাই আপনি। তখন আমার মা বললো যে আমি পুলিশ নিয়ে আসছি, একটু পর আমি র্যাব নিয়ে আসবো, মানে আপনার কাছেই আমার মেয়ে আছে, আপনিই জানেন। আমার মানে আমার মার তখন মাথা ঠিক ছিল না, বলছে। আর মেয়েটা কিন্তু ওনার কাছেই ছিল। কিভাবে উদ্ধার হলো তারপরে? তারপরে আমার মা চলে আসলো বাড়িতে। পরের দিন সকালবেলা শুক্রবার আমার আম্মু কিন্তু শুক্রবারে র্যাবের অফিসে গেল 2বার। এর মধ্যে আমার ছোট খালা মানে মিডিয়ার লোকদের খবর দিল, 71 চ্যানেলের একজন রিপোর্টার, আর টুটুল উনি বিজয় টিভির, আর দৈনিক দিন প্রতিদিনের পত্রিকার একজন, এই 3 জন আর কি আমাদের পাশে এসে দাঁড়ালো আর কি, সান্ত্বনা দিল আমার মাকে যে আপা কান্নাকাটি করেন না, আপনার মেয়েকে পাবেন। 2 দিনে আমরা র্যাবের অফিসে গেলাম, ওই টুটুল বিজয় টিভির সাংবাদিক ওনাকে নিয়ে, উনি সাক্ষী, কেসের সাক্ষী ওনারা। আচ্ছা আচ্ছা। তো ওই দিন শুক্রবার আর মহিলার কাছে গিয়েছে ওনারা সকালবেলা, ওই মিডিয়ার লোকেরা, মিডিয়ার লোকদের সাথে ওই মহিলা অনেক খারাপ আচরণ করছে, এগুলো ভিডিও ফুটেজ ওই সাংবাদিকদের কাছে আছে। তারপরে ওই শুক্রবার সন্ধ্যা 7টায় আব্দুর রব নামের একজন লোক আসলো, এসে আমাদের দরজা টোকা দিল। সন্ধ্যা তখন 7টা। তখন বললো এই রুমে কি কাপড় বিক্রি করে সেই মহিলা থাকে? তখন আমার আম্মু বললো যে হ্যাঁ আমি বিক্রি করি, আমিই থাকি। আব্দুর রবটা কে জানো? আব্দুর রব, যে বাসায় ওরা রাখছে, যে বাসায় ছিল 30 ঘন্টা, ওকে ওকে, হ্যাঁ। ওই আব্দুর রব বলে। আমার আম্মু বলে কি ওই লোকটা বলতেছে যে আপনার মেয়ে আমার বাসায় আছে, আমার কাছে আছে। তো আমার আম্মু বলে যে আপনার বাসায় আছে, আপনার বাসা কোথায়? বলে যে আমি তো মেম্বরের বাড়িতে থাকি। তা আমার আম্মু বললো মেম্বরের বাড়িতে এই যে আপনি কাছে থেকে আমার মেয়েটা দিলেন না, আপনি কি? বলে যে না আমি তো 7 তলায় থাকি। বলে যে কোন 7 তলায়? বলে যে না আমি তো 1 নম্বর গলিতে থাকি। লোকটা কয় ধরনের কথা বলা শুরু করছে। আর বলে যে আপনার মেয়েটা আমার মেয়ের সাথে চলে গেছে, আপনি নাকি অনেকে মানে মারধর করেন মেয়েকে, আমার কাছে আশ্রয় চেয়েছে, আমি আশ্রয় দিয়েছি। ওনার স্ত্রীকে ফোন দিল, কোথায় তুমি? আসলো আমার বোনটাকে নিয়ে আসলো। আমার বোনটা কে 2টা পুরুষ লোক ধরে ধরে নিয়ে আসছে, আমাদের দোতলার ভাড়াটিয়ারা সবাই সাক্ষী। তখন সবাই মানে ওই লোকটা যে এসে বললো, সবাই কিন্তু দরজা খুলে ফেললো, সব কথাই। আমার বোনটা কাঁপতেছে, প্রচন্ড কাঁপতেছে, মানে যাকে দেখে তাকেই ভয় পায়, আর শরীরে অনেক জ্বর ছিল আমার বোনের। তখন লোকটা কিন্তু ঘরের ভিতরে ঢুকতে চাইলো না। আমার আম্মু অনেক কষ্টে আর আমি অনেক কষ্টে বললাম যে আঙ্কেল আপনাকে কিভাবে ধন্যবাদ জানাবো, আপনি একটু বসেন, কিছু খান আপনি। লোকটা কিন্তু ঢুকতে, এই মহিলা তোর বাচ্চাটা ফেরত দেওয়া কি আমার অপরাধ হইলো? মানে উনি কি আবল তাবল কথা বলতেছে। তখন ওনাকে বসালাম। আমার আম্মু বলে যে আমার গার্জিয়ান আসবে, আমার গার্জিয়ানকে বুঝিয়ে দিবেন আমার মেয়েকে। তখন আমরা মিডিয়ার লোকদেরকে খবর দিলাম, ওই যে আমাদেরকে সান্ত্বনা দিয়েছিল, আমাদের পাশে দাঁড়িয়েছে, আর আমার খালা, আমার আত্মীয় স্বজন সবাই আসলো। ওই আয়োর যে মামলার যে আয়ো
আজম এসআই, ওনাকেও খবর দেওয়া হলো, আমার আম্মু খবর দিল, স্কুলের প্রধান শিক্ষককেও আমার আম্মু খবর দিল, কিন্তু ওই খন্দকার জান্নাতুল ফেরদৌসকে কিন্তু আমার আম্মু খবর দেয়নি। আর উনি কিন্তু এই একদিনের মধ্যে আমার আম্মুকে কোনো ফোনও দেয়নি, কোনো খোঁজ খবরও নেয়নি, এমনকি কোনো সাহায্য করে নাই। ওই খন্দকার জান্নাতুল ফেরদৌস আমার বোন ঘরে ঢুকার 5 মিনিটের মধ্যে উনি এসছে 3টা মেয়ে নিয়ে। উনি কিভাবে জানলো যে আমার বোনটা ঘরে আসছে? বড় বড় 3টা মেয়ে, 3টা মেয়ে নিয়ে আসছে। 3টা মেয়ে এসে মানে আমার মার সাথে ঝগড়া শুরু করছে যে কেন আমার মা পুলিশ নিয়ে গিয়ে ওই মহিলার বাসায় খুঁজতে গেছে। তখন আজম যে কেসের যে আয়ো, উনি বলল যে আপা দেখেন, আপনার মেয়ে যদি হারানো গেত তাহলে আপনিও খুঁজতে আসছেন, ওনার মনের অবস্থাটা আপনি বুঝেন। তখন খন্দকার জান্নাতুল ফেরদৌস বললো আমি আজকে অ্যাকশন নিব, আমার মান ইজ্জত কিছু রাখে নাই, পুলিশ নিয়ে আমার বাড়িতে গেছে। এই পরে আজম বলল যে দেখেন, আপনি বাচ্চা নিয়ে বড় কথা বলবেন না, আর ওনার মনের পরিস্থিতিটা বুঝেন, আপনি কি অ্যাকশন নেবেন, এইগুলা কোন ধরনের কথা বলতেছেন? মানে আমি যেটা বুঝতে পারছি, তখন পর্যন্ত আপনারা কেউ জানেননি যে ওর সাথে কি হয়েছে। ও জানে সব। আপনারা নরমালি যেটা জানেন যে ঠিক আছে, মানে বাচ্চা পাইছি, সুতরাং এটাই অনেক বড় কিছু। হ্যাঁ বলেন। তারপরে কথাবার্তা শেষ করে ওই 3টা মেয়ে কিন্তু ঝগড়া করছে, আর বাড়ির ভাড়াটিয়াদের গেট টোকায় আমার আম্মুর নামে খারাপ খারাপ মন্তব্য করেছে, এমনকি ঘরের মধ্যে আমার আম্মুর সাথে ঝগড়া করছে, গায়ের মধ্যে হাত তুলতে পর্যন্ত আসছে। রাজিয়া, সুরমা জাহান রাজিয়া, মহিলার যে সহযোগী ফার্মেসিতে কাজ করে, ওই রাজিয়া মহিলা কিন্তু কোনো কথা বলে না, ওই 3টা মেয়েই কথা বলতেছে। আর মিতু আসছে, মিতু নাকি ওনার বোনের মেয়ে। মিতু এসে বলতেছে যে গণতান্ত্রিক বাংলাদেশে বিনা কারণে কাউকে জেল খাটানো যায় না, এখানে কিন্তু কোনো জেল খাটানোর কথা উঠে নাই। ওনারা কিন্তু নিজে নিজে একটা আওয়াজ হচ্ছিল। হ্যাঁ, তারপরে কি হলো? হ্যাঁ, তারপরে ওনারা সবাই চলে গেছে, কেসের আয়ও চলে গেছে। স্কুলের প্রধান শিক্ষক আসছে এখন। আচ্ছা, প্রধান শিক্ষক এসে বলতেছে যে এই মেয়ের মা মেয়েকে অনেক অত্যাচার করে, মেয়ে আমার কাছে অনেক দিন বলছে স্কুলে, এই মেয়ের মা মেয়েকে এত অত্যাচার করছে যে মেয়ে চলে গেছে অন্যদের বাড়িতে। তখন হেড স্যার ওকে গিয়ে ধমকাচ্ছে ভিতরের রুমে, যে এই মেয়ে, মানে ওকে নাম ধরে বলতেছে যে তুই কার সাথে গেছিস। তখন ও বলছে যে তাসনিম, বলে যে কশাকার তাসনিম না খসাকার তাসনিম। এই প্রশ্নটা ওকে 3বার করা হয়েছে, ও কিন্তু বলছে যে কশাকার তাসনিম। আর হেড স্যার কিন্তু জানে যে ও তাসনিমের সাথে চলে, আর খসাকার তাসনিম নামের কোনো মেয়েই নাই। তখন ওকে ধমকানো হলো, কিন্তু আমরা কিন্তু তখন বুঝি নাই, ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে আমার সামনে, আর আমার 2 খালা। আমার নাম কবি না, কিন্তু মানে ওকে চোখ গোড়ানি দেওয়া হয়েছে, আমরা কিন্তু বুঝি নাই যে কেন ওকে চোখ গরম দিচ্ছে। স্যার চলে গেছে, সবাই চলে গেছে। তখন পত্রিকার একজন লোক ছিল, আমার ছোট খালা ছিল। তখনই আমার বোনের অবস্থা, শারীরিক অবস্থা, তখন মিডিয়ার লোকের একটা মানে একটা জবানবন্দি দিল, ওর কাছ থেকে জবানবন্দি দিল। মানে ওই মুহূর্তে ও যা বলেছে আমি তাই বলতেছি। ও বলল যে তোমার সাথে কি কি ঘটেছে। তখন ও বলছে যে তাসনিম, সাইমা, সুমাইয়া, এই 3জনই ওদের ক্লাসে পড়ে। এই 3টা মেয়ের সাথে কোচিং ছুটির পরে আমি গেছি খন্দকার জান্নাতুল ফেরদৌসের ফার্মেসিতে। যাওয়ার পর মহিলা একটা রুমালের মধ্যে কি দিছে, আমি তারপর আমার আর কিছুই মনে নেই। পরের দিন সকালবেলা আমি উঠে দেখি যে আমি আব্দুর রবের বাড়িতে, ওই যে সাইমাদের বাড়িতে। ওকে, সাইমার বাবা কিন্তু আব্দুর রব। এতটুকু আমি ওর মুখ থেকে শুনতে চাই, মানে আপনার পাশে যে আপনার বোনটা বসে আছে, ছোট বোন, ওকে একটু মাইক্রোফোনটা দেন। আচ্ছা, যদি শুধু খালি এটুকু বললেই হবে যে তুমি যে তোমার বোনের কাছ থেকে এতক্ষণ যে কথাগুলো শুনতেছিলা, বা ও যেটা বললো তোমার সম্পর্কে, এটা কি সত্যি? জি। আর ওর আপনি চুপ থাকেন, আপনি আমার সাথে কথা বলতে দেন, আপনার ইন্টারপ্রেট দরকার নেই। একটা যেটা হচ্ছে যে তোমার নামটা তুমি বলিনি, হ্যাঁ, তুমি আমার সঙ্গে একটু গল্প করো। আমি অনেকক্ষণ ধরে তোমাকে অবজার্ভ করছি, তোমার মানসিক অবস্থা খুবই খারাপ, এবং তুমি ভেঙেও পড়েছো অনেকখানি। তোমাকে কি ফার্মেসিতে নাকে রুমাল দেওয়ার মতো কোনো ঘটনা ঘটেছে? কি হয়েছে, কি করেছে বলো? তোমরা 3জন ওখানে গেলা কেন, কি হলো? কোচিং ছুটির পরে তাসনিম, সুমাইয়া আর সাইমার সাথে বলছে যে তুমি ফার্মেসিতে যাবা। আচ্ছা, কে বলেছে এটা? তাসনিম। আমি বলেছি যে তাসনিম ফার্মেসিতে যেতে বলেছে তোমাকে? জি। তো তুমি ছুটির পরে তো বাসায় যাবা, তোমাকে ফার্মেসিতে যেতে বললো কেন? বলছে যে ফার্মেসিতে না গেলে আমার ভিডিওটা ইন্টারনেটে ছেড়ে দেবে। ভিডিও বলতে কিসের ভিডিও? দাঁড়াও 1 মিনিট, তুমি বলো। হ্যাঁ, কিসের ভিডিও? একটা খারাপ ভিডিও। কি ভিডিওটা কে করেছে তোমার? না, তোমরা কোনো হেল্প করো না, ওকে বলতে দাও না, ওকে বলবো। হ্যাঁ, ভিডিওটা তাসনিমের আম্মু করছে। কিভাবে করেছে ভিডিওটা? আপনারা কোনো কথাই বলেন না, হ্যাঁ, একদম চুপ থাকেন। হ্যাঁ, প্রথম মডেল টেস্ট পরীক্ষার তখন এরকম কয়েকদিন হয়েছে। আর ওই যে ও যে খাবারটা খাইলে যে মাথা ঘুরাইতো, কিছুই মনে থাকতো না। তারপরে যখন ওর জ্ঞান ফিরে আসতো, তখন তাসনিম বলতো যে চলো চলো স্কুলে যাই। ও কিন্তু ওর মধ্যে 4 দিন দেখছে স্কুলের প্রধান শিক্ষককে, তাসনিমকে। ও বলতে পারে না গুছিয়ে, আপনি তো বুঝতেই পারছেন। না, আমি এখানে একটা কথা বলি, গুছিয়ে না বলে আমাকে একটু চেষ্টা করতে দেন। আপনারা 2জন মিলে যেভাবে ইন্টারাপ্ট করছেন তাতে তো গল্প বলতে দেবেন, আপনারা একটা শব্দ করবেন না। ওকে, 2জন মিলে একটা শব্দ করবেন না। আমি একটু ওর সঙ্গে কথা বলি প্লিজ। আমি বুঝতে পারছি আপনারা 2জনই খুবই উত্তেজিত, এবং যে ঘটনা ঘটেছে সেটা সেই জায়গাটা থেকে আসলে
আপনারা প্রত্যেকেই হয়তো চাচ্ছেন যে প্রত্যেকটা ঘটনা এখানে পুঙ্খানুপুঙ্খভাবে সবাই জানুক, আপনারা চাচ্ছেন এটা, আমি দুজনেই চাচ্ছেন তো, তাহলে বিষয়টা আমার উপরে ছেড়ে দেন। হ্যাঁ যান, আপনি আমার উপরে ছেড়ে দেন, আমি ওকে সাথে কথা বলে যতটুকু পারি আমি ওর সাথে একটু জানার চেষ্টা করি। মাইক্রোফোনটার সামনে দেন। হ্যাঁ, এই যে তোমাকে যেটা খাওয়াতো চানাচুর বা যেটা বলো বিস্কিট বা যেটাই বলো না কেন, এটা খাওয়ানোর পরে তুমি জানতা না যে কি হচ্ছে তোমার সঙ্গে, তাই কি? জি। আচ্ছা, এই ভিডিওটা তোমাকে দেখিয়েছিল কবে? মানে 15 দিন আগে হারানোর 15 দিন আগে। 15 দিন আগে দেখে কি বলেছিল? বলেছিল এটা যদি কারো কাছে বলো তাহলে ইন্টারনেটে ছেড়ে দিব। তুমি তাহলে বুঝতে পারছিলে যে তোমার সঙ্গে কি হচ্ছিল? জি। তারপরে আর ওদের বাসায় যাইনি 15 দিন। কি? ও ওকে, মানে এটা কি তোমার সঙ্গে এরকম রেগুলারই হতো? 2-1 বার হয়েছে নাকি একবার হয়েছে? এই ভিডিওটা করার সময় শুধু একটাই হয়েছে নাকি এর আগেও এরকম কন্টিনিউ করতো ওরা এই কাজগুলা? সেটা আমি জানি না আমার সাথে কি হতো, কিন্তু ভিডিওটা দেখার পরে বুঝতে পারছি আমি কিছু একটা হতো তোমার সঙ্গে। জি। এবং এটা দেখার পরে তুমি ছেড়ে দিয়েছো যে তুমি আর ওদের বাসায় যাও নাই? জি। আর আচ্ছা। ওই বাসায় আমি হেড স্যারকে 4 দিন দেখছি, আমাদের স্কুলের প্রধান শিক্ষককে। না, আপনারা কেন কথা বলতেছেন? আপনারা কথা বলতে তাহলে তার বড় দরকার নাই এখানে, আপনি তোর সঙ্গে কথা বলতেছি না, আপনারা কেন? আপনারা কি উত্তেজিত অনেক বেশি? আমাকে একটু ফ্লোর দেন না, আমি কথা বলি প্লিজ। কেউই কোনো কথা বলবেন না, আমার যেটা জানার দরকার সেটা আমি ওর কাছ থেকে বের করে নিব, ঠিক আছে? ওকে, হ্যাঁ বলো, তুমি বলো, তুমি তোমার মতো করে বলো না, যা হয়েছে হয়েছে বলো। হ্যাঁ, কি হয়েছে বলো। হেড স্যারকে আমি 4 দিন দেখছি। 2 দিন দেখছি ওনাদের বাসায় হাসাহাসি করতেছে তাসনিমের আম্মুর সাথে, আর 2 দিন দেখছি গোসল করতে। হেড স্যারকে গোসল করতে দেখেছো ওই বাসাতে? জি। আচ্ছা, তো তুমি যখন এই ধরনের একটা ঘটনা তুমি ওই বাসার মধ্যে, তুমি তো বুঝতে পারছিলে যে কিছু একটা হচ্ছে যেটা হওয়া উচিত না, তাই না? কিছু কি বুঝতে পারতেছিল যে কিছু একটা হচ্ছে? হেড স্যারকে তো এই বাসায় দেখার কথা না, তুমি কি বুঝতে পারতেছিল বিষয়টা? নাকি মনে হচ্ছিল যে ঠিক আছে দেখছি, ঠিক আছে? তোমার মনে হয়নি যে এই বিষয়গুলো গিয়ে বাবা মার সঙ্গে কথা বলি, মাকে জানাই বা আমার বড় বোনকে জানাই, এটা মনে হয় নাই? কি মনে হয়েছে যে জানালে কোনো সমস্যা হতে পারে বা ওদেরকে জানালে বকাঝকা করতে পারে, মার দিতে পারে, এরকম কিছু কি? না, তাহলে জানাওনি কেন? আমি মানে আর কি আমার অনেক চাপ ছিল। কি ধরনের চাপ বলো তো? তোমার মা যদি তোমাকে বকাঝকা করে এটা বলতে কোনো সমস্যা নাই, পৃথিবীর সব মাই তার বাচ্চাদেরকে শাসন করে, টেনশন করার কোনো কারণ নাই, ঠিক আছে? তুমি আমাকে দিল খুলে বলো, হ্যাঁ মন খুলে বলো, কি হয়েছে তোমার সঙ্গে, কিসের চাপ ছিল? আমি সকালে 9টার দিকে স্কুলে যেতাম, স্কুলে ক্লাস করে 2টা বাজে ছুটি দিত। জি। ছুটি দেওয়ার পর বাসে যেতাম খাবার খেয়ে, তারপরে 3টা বাজে আসতাম, 4টা বাজে ছুটি দিত কোচিং এ। আচ্ছা, তারপর আবার হেড স্যার একজন শিক্ষক টিচার খুঁজে দিছে, হ্যাঁ, তার কাছে পড়তাম 7টা থেকে 8টা পর্যন্ত 1 ঘন্টা। আচ্ছা, তারপর আবার বাসায় পড়তাম, কোনো বলার সুযোগ ছিল না। আচ্ছা। আর এছাড়া আমি আমার মাকে বলছিলাম যে আমার পেটে নিচে প্রচুর ব্যথা করে, আমার আম্মু বলে যে গ্যাস্ট্রিকের ব্যথা, এই কারণে। তার মানে তোমার সঙ্গে যখন এই ঘটনাগুলো ঘটতেছিল, যখন তুমি বুঝো না বিষয়টা, তখন তুমি বাসায় বলেছো যে তোমার এটা ব্যথা করে, কিন্তু তোমার মা এই জিনিসটাকে বেশি আমলে নেয়নি, তাই কি? জি। আচ্ছা, তারপর কি হলো? ঠিক আছে, গ্যাস্ট্রিকের ব্যথা, কোনো ট্যাবলেট দিয়েছিল? হ্যাঁ, গ্যাস্ট্রিকের ট্যাবলেট দিয়েছিল, বলেছিল এটা খেলে হয়তো তোমার ব্যথা সেরে যাবে। আচ্ছা, তারপরেও ব্যথা সারেনি, প্রচুর ব্যথা করতো। তুমি কি কখনো এরকম কোনো কিছু দেখেছো? মানে আমি তোমাকে এই জিনিসটা জিজ্ঞেস করছি যেটা আমার জায়গা থেকে 100% ক্লিয়ার হওয়ার জন্য, কারণ আমি জানি এরপরে তোমাকে পুলিশে জেরাতে নেওয়া হয়েছে, সেখানেও অভিজ্ঞতা ভালো না তোমাদের, আমি গল্পটা জানি, যে কারণে আমি একটু আমার জায়গা থেকে একটু বিষয়টা ক্লিয়ার করতে চাই। তুমি কি কখনো এমন কোনো বিষয় দেখেছো তোমার শারীরিকভাবে যেটা তোমার কাছে খুব অস্বাভাবিক মনে হয়েছে, ভয়ঙ্কর মনে হয়েছে? এরকম কোনো বিষয় কি তুমি দেখেছো কখনো? নিজে থেকে অবজার্ভ করেছো কখনো? না। এরকম কোনো কিছু অবজার্ভ করনি। এখানে একটা নোটিস করার মতো বিষয় আছে প্রিয় শ্রোতা, সেটা হলো যে যাকে ওনারা অ্যাকিউজ করছেন, আমি কিন্তু আবারও বলেছি, অনুষ্ঠানের শুরুতেই বলেছি, এটা এখন পর্যন্ত প্রমাণিত না, যাকে ওনারা অ্যাকিউজ করেছেন তিনি একজন ডক্টর ছিলেন, তথাকথিত ডক্টর, যেটাই বলি না কেন, কোনো পত্রিকার রিপোর্ট এসছে উনি একজন ভুয়া ডাক্তার, তো ইনি একজন ফার্মাসিস্ট ছিলেন, যাই থাকুক না কেন। সুতরাং এই ধরনের বিষয়গুলো সম্পর্কে ওনার মোটামুটি একটা ভালো দখল ছিল। তো তোমাকে ভিডিও দেখানোর ভয় দেখাচ্ছে 15 দিন আগে, এই ভয়টা ওরা কেন দেখিয়েছে সেটা আমি জানি না। না, কিন্তু তোমাকে ভয় দেখালে তো কোনো একটা কারণে দেখাতে হবে। আজ তুমি ওদের বাধ্য ছিল না বা কিছু? তোমার বড় বোনের বোধহয় বলতে যাচ্ছে, কিসের কারণে ভয়? মানে ভিডিওটা কেন দেখাইছে যে ওই তাসনিমকে প্রশ্ন করছে যে তোমাদের বাড়ি খাবার খেলে আমার কেন এমন লাগে, হ্যাঁ, তখন কিন্তু ও বলছে যে তোমাদের বাসায় আমি আর যাব না। আচ্ছা, এই না বলছে যে যাবে না, এজন্য ওকে ফার্মেসিতে ডেকে নিয়ে ভিডিওটা দেখাইছে আর বলছে যে তুমি আমাদের কথা শুনতে বাধ্য। ও, তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে ও যদি বাসায় না যায় তাহলে আলটিমেটলি এই ভিডিওটা পাবলিশ করে দেবে বা এরকম কিছু একটা করেছে। আর যদি তোমার পরিবারের কারো কাছে বলো তাহলে তোমাকে টুকরা টুকরা করে পাচার করবে, এটা ওর কাছ থেকে জেনেছি আমরা ওকে পাওয়ার পরে। আচ্ছা, এর আগে কিন্তু ও আমাদের বলে নাই।
তার মানে এই জিনিসটা খুব প্ল্যান ছিল আপনাদের কথা অনুযায়ী, এবং এটা অনেক দিন ধরে ওর সঙ্গে হয়েছে। জি। সো ও নোটিশ করেছে আপনাদের বাসাতে যে আমার তলপেটে ব্যথা করছে, যেটা খুব আমি স্বাভাবিকভাবে আমরা বলতাম যে তুমি হাত ধো না ও, আর তুমি পানি খাও না, এজন্য তোমার পেটে পানি ব্যথা কম করে। খাইতো। আর প্রচন্ড আজকে- পেটে ব্যথা, কান্না করতো। আজকে স্কুলে কানছে, স্কুলে। আজকে খেয়াল রাখেন এই সেন্টেন্সগুলা, এই বিষয়গুলা। প্রিয় শ্রোতা, আমি বারবার আপনাদেরকে বলছি যে আমি বহুবার রেডিওতে বহুবার এই জিনিসগুলো খুব ডেডলি, খুব সাহসের সঙ্গে উপস্থাপন করেছি। আমি জানি না বাংলাদেশে কোনো গণমাধ্যমে এতটা মানে ডেডলি কোনো সোশ্যাল ইস্যু, কোনো ফ্যামিলি ইস্যু কখনো আসে কিনা। আমি সেজন্য সমালোচিত হয়েছি বিভিন্ন জায়গাতে, সোশ্যাল মিডিয়াতে অনেক উল্টাপাল্টা কথাও বলা হয় আমাকে নিয়ে। আমি বাট সেটার জন্য আমার কোনো কনসার্ন নেই। বাট আমি আপনাদেরকে বলি যে শিশু যৌন নির্যাতন বা সেক্সুয়াল অ্যাবিউজ, এটার যে মানে রেট কতটা ভয়াবহ সারা দুনিয়াতে, বাংলাদেশে তো অবশ্যই। কোনো শিশু যদি কোনো পার্টিকুলার বিষয় নিয়ে কোনো কথা বলে, শরীরের কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে, সেটাকে এই যে ওনারা যেভাবে মানে উড়িয়ে দিয়েছেন যে ঠিক আছে তুমি হাত ধো না সেজন্য তলপেট ব্যথা করে, তুমি ঠিকমতো খাওয়া দাওয়া করো না, তোমার গ্যাসের প্রবলেম। কিন্তু এই সামান্য ঘটনা, যেটাকে সামান্য মনে করেছে, সেটা যে কত অসামান্য এবং কত ভয়ানক রকমের সমস্যা হতে পারে এই সামান্য ব্যথার পেছনে, এটা যদি পরিবার আগে থেকে খেয়াল করতো, তাহলে হয়তো এই মেয়েটার জীবনে এরকম দিন হয়তো বা আসতো না। আমি একটু সামনের দিকে আরেকটু আগাতে চাই। তো তুমি বলো, ওকে দেন, ফার্মেসিতে নিয়ে যাওয়ার পরে তোমার কি মনে আছে যতক্ষণ পর্যন্ত তোমার সেন্স ছিল কি করা হয়েছে তোমার সঙ্গে, একটু বলো তো। ওই রুমাল ধরা পর্যন্ত কি কথাবার্তা হচ্ছিল তোমার সঙ্গে? একটা হলো তোমাকে ভিডিও দেখালো, ভয় টয় দেখায় তোমাকে ফার্মেসিতে নিল। তো ফার্মেসিতে যাওয়ার পরে তোমার সাথে কি কথাবার্তা হচ্ছিল যতটুকু তোমার মনে আছে সেন্স হারানোর আগ পর্যন্ত? ওকে দেন, ওকে দেন। ভিকটিম, ছোট আমরা বোন। 3 বান্ধবী মিলে ফাইজলামি করতেছিলাম। আন্টি কি যেন একটা করতেছিল, রাজিয়া জাহান সুরমা, যে ওদের ফার্মেসিতে কাজ করে মেয়েটা, ওই মেয়েটার সাথে উনি কথা বলতেছিল। 3-4 মিনিট পরে দেখি উনি একটা রুমালের মধ্যে কি যেন দিতেছে। তো আমি জিজ্ঞেস করছি আন্টি কি করেন, তা বলে কি চুপ করো একটুখানি বসো। তারপর আমার নাকের ভিতর ধরার পরে আমার আর কিছু মনে নেই। তোমার এই নাকের ভেতর ধরার পরে যখন তোমার সেন্স ফিরছে, ফার্স্ট মেমোরিটা কি? প্রথম তোমার কি মনে আছে? কি দেখছো তুমি ঘুম থেকে ফেরার পরে? কি মনে আছে? কিছু মনে আছে? হ্যাঁ, কি সেটা? আমি ওখানে আমি যখন নাকি ঘুম থেকে উঠি তখন দেখি সাইমাদের বাসায়। সাইমাটাকে তোমার বান্ধবী? জি, আচ্ছা, হ্যাঁ, সাইমাদের বাসায়। সাইমাদের বাসায় হ্যাঁ, ওখানে ওর বাবাকে দেখছি, ওর আর একটা লোককে দেখছি, আর একটা মেয়েকে দেখছি, হ্যাঁ, আর ওর মাকে দেখছি। হ্যাঁ, তো আমি সাইমাকে জিজ্ঞেস করছি যে আমি এখানে কেন, আমি তো ফার্মেসিতে থাকার কথা। রাইট। তো বলে যে চুপ করে থাকো, পরেরটা পরে বোঝা যাবে। অনেকবার জিজ্ঞেস করছি, আমাকে ধমক মাইরা মেরা চুপ করা দিছে। এই সাইমাটা কি তোমার বয়সী ছিল? জি, ও কোন ক্লাসে পড়তো? 5। একই ক্লাসমেট তোমার? জি। আমি অবাক হচ্ছি প্রিয় শ্রোতা। এই নাথিং টু বাসায় সে। কত দিস? হ্যাঁ, আমি ফ্লোর দিব, তবে তার আগে আমাকে একটা বিরতি নিতে হবে। আপনারা সবই ফেসবুকে দেখতে পাচ্ছেন, আমরা স্টুডিও থেকে আছি ফেসবুক লাইভে। বাট আমি বারবার আপনাদেরকে বলছি, এটা একটা অমীমাংসিত সত্য। আমরা সত্য মিথ্যা আপনাদের উপরে ছেড়ে দিয়েছি। এই মামলাটি কোর্টে জাজমেন্ট অবস্থায় রয়েছে। ওনারা যে বক্তব্য দিচ্ছেন সেটা আমরা জাস্টিফাই করব না, সেটা জাস্টিফাই করার দায়িত্ব হচ্ছে কোর্টের। কতটুকু সত্য বলছেন, কতটুকু মিথ্যা বলছেন, সেটা পুলিশ ইনভেস্টিগেট করবে এবং কোর্ট সেখান থেকে রায় দেবে। শেষ পর্যন্ত কোর্ট যে রায় দেয় সেটার প্রতি আমাদের আস্থা আছে। কিন্তু আমরা এটাকে উপস্থাপন করতে চাই আমাদের সামাজিক যে লেসন, বা আমাদের এইরকম ঘটনা থেকে আমাদের নিজেদের যে একটু সতর্ক হওয়া, সেই জায়গাটি থেকে আমরা অবশ্যই আস্থা রাখতে চাই মহামান্য বিচারকের উপর, আমরা আস্থা রাখতে চাই মহামান্য কোর্টের উপর। আমরা এটাকে একটা এভিডেন্ট হিসেবে উপস্থাপন করছি না, আমরা কাউকে এখানে অ্যাকিউজ করছি না। ওরা যা বলছে সেটা যে 100% সত্য সেটাও আমরা দাবি করছি না। সেই দাবিটা সে নিরূপণ করার দায়িত্ব হচ্ছে কোর্টের, যেটা আমি অনুষ্ঠানের শুরুতে এই ডিসক্লেমার হিসেবে আপনাদেরকে বলেছি। তবুও আজকে ওরা যা বলছে সেটা বিশ্বাস অবিশ্বাসের জায়গায় আপনি ব্যক্তিগতভাবে রাখতে পারেন, রেখে আপনার জানি না যে ওর সাথে কি হয়েছে, ওকে না না ঢাকা মেডিকেলে কেন নেবেন আপনারা? তো তখন পর্যন্ত ধরেন যেটা জানলেন জ্বর, ওকে পাইছেন, তাতেই আপনারা খুশি। আশেপাশে কিন্তু ওকে ওইরকম কোনো ডাক্তারখানা নাই, শুধু ফার্মেসি। আমরা কি ওকে কাঁপতেছিল? জি, ওকে ও কাঁপতেছিল। ওর কোনো শারীরিক ওটা ভাবেন নাই, ভাবছেন যে ওকে ট্রিটমেন্ট করা দরকার? জি, আচ্ছা, প্রচন্ড জ্বর ছিল ওর। আচ্ছা, এমনকি হেডমাস্টার নিজে ওর মাথায় হাত দিয়ে দেখেছে যে ওর জ্বর ছিল। আচ্ছা, তখন ওকে আমরা ঢাকা মেডিকেল নর্মালে নিলাম আর কি। তখন ওকে আমার আম্মু বললো যে হারানো গেছে, 30 ঘন্টা পরে পেয়েছি মেয়েটাকে, জ্বর, আমরা দেখাবো। তখন কিন্তু ওকে মানে পুলিশ মহিলা দেওয়া হলো 2 জন, ওকে কিন্তু চেক আপ করা হলো। আচ্ছা, ওই মেডিকেল থেকে দেওয়া হলো? জি জি, চেক আপ করা হলো। চেক আপ করার পরে ওকে ওসিসিতে দেওয়া হলো। আমরা কিন্তু ওসিসি চিনি না, ওকে ওসিসিতে দেওয়া হলো। ওসিসিতে ভর্তি করার পরে আর ওই মহিলা চেক আপ করার পরে বলছে যে আপনার মেয়ের তো মানে হয়েছে,
ওর সাথে খারাপ কিছু হয়েছে। একের অভিজ্ঞ এটা কে বলেছে? পুলিশ বলেছে নাকি? মানে চেক আপ করার পরে আমরা কিন্তু বলছি যে হারানো গেছে মেয়েটা, জ্বর আমরা দেখাবো। ও মানে মেডিকেল থেকেই বললো যে আমার হ্যাঁ বলেন হ্যাঁ। আমি রুমের ভিতরে মানে ডাক্তার নাই, ওদিন শুক্রবার বন্ধ, ডেলিভারি রুগী অগল ঢুকছে সমানে তো ডাক্তার নাই। তারপর একজন ডাক্তার আসছে ডেলিভারি রুগী থেকে ওরে দেখবো, সে নর্মালি দেখবো। দেখার পর আমি বলছি হারাই গেছে, এই কথা বলছি। হারাই গেলের কথা বললে ওই জায়গা করে পরীক্ষা নিরীক্ষা করে যে হারাইয়া গেছে মানে কোনো সমস্যা হয়েছে কিনা। তখন মহিলা পুলিশ দিচ্ছে একজন আর পুরুষ পুলিশ দুইজন, এই তিনজন আমাদের সাথে এই 11টার থেকে 3টা পর্যন্ত দাঁড়াইছিল। দাঁড়াই থাকার পরে চেক করছে ওরে, আমার বইনও ছিল লগে, আমার ওই সাংবাদিক উনিও ছিল একজন পেপারের। ওইরা উনি বলে যে এই বাচ্চার সাথে তো খারাপ কিছু হয়েছে, একের অভিজ্ঞবার। তখন আমি মনোওয়ালের লগে জানেন নিচে পইরা গেছি আমার বাচ্চার সাথে কি হয়েছে। তখন আমার সকাল ওসিতে ঢুকাই দিয়েছে রাইতে 3টা বাজে। আমি রাইতে ছিলাম, সকালে বাসায় গেছি। আবার আমার আর থাকতে দিছে না ওইখানে, ওইখানে মা থাকতে পারে না। জি আমি বলতে চাই, আর ওকে যখন পাওয়া গেল ওই কিন্তু এই ভিডিওর কথাগুলো আমাদের কাছে বলে নাই, আচ্ছা শুধু ওই ফার্মেসির কথাই বলছে। তখনও জানেন না, আপনারা? তখনও আমরা জানি না যে ও কিন্তু ও জানে। হ্যাঁ। তারপরে ওকে ঢাকা মেডিকেলে 4 দিন রাখা হলো, এবং কি ঢাকা মেডিকেলের পুলিশরা ছাড়পত্র দিয়ে বলল যে আপনারা কি মামলা করছেন? তখন আমার আম্মু বলে যে না, বলে যে আপনারা মামলা করেন, আসামিদেরকে আমার গ্রেফতার গা করেন। শিউর উঠতেছে বারবার। জি, তখন আমরা মামলা করতে গেলাম, আমার মার কেস নেয় না থানায়, তখন নিবে না আমার আম্মুর কেস। দারোগারে পাঠাইছে। কি করেছে আপনাকে থানা থেকে বলেন তো? থানায় আমার মামলা নেয় না, হ্যাঁ কয় কি মেডিকেলের রিপোর্ট যাব না আসবো, এবার তো আমরা মামলা করতে পারবো না। আচ্ছা তখন ওই সাংবাদিক করে ফোন দিছি, ওরা গেছে হ্যাঁ। গেছে বরং মামলা লইব। অন কি করবো, আয়োরে পাঠাইছে মেডিকেল। হ্যাঁ আয়ো যায়া মোবাইলে মাইয়ার জবানবন্দি নিয়ে আসছে, তারপর মামলা করছে। মানে আয়ু সহযোগিতা করছে? হ্যাঁ, আয়ো মেডিকেল পাঠাইছে ওসি। আচ্ছা যায়া মেডিকেল না, ওনাদের কিছু ফর্মালিটিস আছে সেটা তখন মেইনটেইন করতে ওইটা হবে। কইতে পারে নাই, ভিডিওর গুলা বলতে পারে নাই, ও অসুস্থ পরে ছিল। অসুস্থ ছিল। আচ্ছা বলছে আমি ওই না সানবারে গেছি, তারপরে দেখি সাইমাকে বসে এইটুকু পর্যন্ত বলতে পারছে। হ্যাঁ তারপরে আইনা ওসির কাছে দিছে, ওসি গ্লেস লেখছে, আসামি ধরছি আনছি থানায়। হ্যাঁ ওই সুমায়ার মারে ধরাই নেই, হ্যাঁ। সুমায়ার মাঝে এই লোক জড়িত আমরা জানি না। তো আপনি আসামি কাকে মনে করেন? আরেকটা আসামি কথা আমি ওই বলতে চাই। ডাক্তারের বেডি তাসলিমের আম্মু ডাক্তার, হ্যাঁ। তার সহকর্মী ওই যে ভিডিও রেকর্ডিং করছে যে মায়েরা, আর যেই আব্দুল রবের বাসায় বই আবার ঘটনা হয়েছে ওর সাথে খারাপ কিছু, হ্যাঁ, আব্দুল আব্দুল রবরে ধরাইছি। আচ্ছা 3জন আসামিকে আপনি মামলা ধরে নিয়ে এসে পরে মামলা হয়েছে?